ইউরিয়া বোর্ড পরীক্ষায় সিকিউ এমসিকিউ দুইটার জন্য একটা হটস্পট। মানে ধরো অর্থনৈতিক রসায়ন থেকে তুমি যদি সবগুলা টপিক অ্যানালাইসিস করো, দেখবা সবচেয়ে বেশি এমসিকিউ আসছে ইউরিয়া থেকে, আবার সিকিউ বেশি আসতে দেখা যায় ইউরিয়া থেকে। তো আমরা এখন ইউরিয়ার একদম পোস্টমর্টম করে ফেলবো। ইউরিয়া থেকে যত টাইপের কোশ্চেন আসে এগুলো আমরা ধাপে ধাপে ধীরে ধীরে দেখার চেষ্টা করব। এই অংশটা দেখলে ইউরিয়া নিয়ে তোমার সব ধরনের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ইউরিয়া সম্পর্কে তোমার একদম 100% ক্লিয়ারিটি চলে আসবে, পরীক্ষায় সব ধরনের কোশ্চেন পারবা। শেষের দিকে আমরা ইউরিয়া সম্পর্কে বেশ কিছু কোশ্চেনও সলভ করে দিব। মানে প্রিভিয়াস ইয়ারে আমরা দেখবো যে প্রশ্নের প্যাটার্ন আসলে কিরকম হয়, ইউরিয়া থেকে কি টাইপের প্রশ্ন আসে। আর পড়ানোর ফাঁকে ফাঁকে আমি তো তোমাদেরকে বলবোই কোনটা এমসিকিউতে আসে কোনটা সিকিউতে আসে। চলো প্রথমে আসি, ইউরিয়া কি। ইউরিয়া এই জিনিসটা পড়তে গেলে প্রথমে আমাদের ইউরিয়ার সংকেত জানা লাগবে। আমাদের বেসিক ইউরিয়ার সংকেত হচ্ছে NH2 NH2 CO NH2, এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা NH2 এটা আসলে অ্যামোনিয়া থেকে আসছে, তাই না? আর CO আছে না, এইটা আসলে একটু ওই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলতি জুলতি পাওয়া যায় না। তো ব্যাপার হচ্ছে এই ইউরিয়া উৎপাদন করতে গেলে খেয়াল করো, এই ইউরিয়া উৎপাদন করতে গেলে ইউরিয়া উৎপাদনের আগের ধাপ হচ্ছে অ্যামোনিয়া নিয়ে আসা এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইটাকে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করা হয়। তো তোমাকে জিজ্ঞেস করবে ইউরিয়ার সংকেত কি, এমসিকিউতে জিজ্ঞেস করবে নিচের কোনটি ইউরিয়ার সংকেত। উত্তর হচ্ছে, খেয়াল করো, নিচের কোনটি ইউরিয়ার সংকেত, উত্তর হচ্ছে NH2 CO NH2। ঠিক আছে, এরপরে জিজ্ঞেস করবে ইউরিয়া উৎপাদনের কাঁচামাল কোনটি, উত্তর হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ। খেয়াল করে দেখো ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ, এইটা যদি বের করতে যাও, এই জায়গাতে ইউরিয়াতে দেখো নাইট্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, তারপরে দেখো একটা কার্বন একটা অক্সিজেন আছে। এই জায়গায় দেখো 1 2 2টা নাইট্রোজেন 4টা হাইড্রোজেন একটা কার্বন একটা অক্সিজেন। এই জায়গায় আমার যে ইউরিয়াটা আছে, খেয়াল করো এই জায়গায় যে ইউরিয়াটা আছে, এই ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ যদি আমরা বের করতে চাই, নিচে যাবে আমার মোট যৌগের আণবিক ভর। মোট যৌগের আণবিক ভর কিভাবে পাবো, N2H4C1O1, এটা হচ্ছে আমার মোট যৌগের আণবিক ভর। উপরে যাবে ইউরিয়ার নিজের আণবিক ভর, নাইট্রোজেনের নিজের আণবিক ভর। তো কয়টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, ইনটু 100%। এইটাই তুমি আণবিক ভর বসায় ক্যালকুলেশন করো, তুমি সব সময় ক্যালকুলেশন করে 46% পাবা। ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 46%, এটা মাথায় রাখবা, এমসিকিউতে আসবে। ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ, নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত আছে, শতকরা পরিমাণ এটা একদম মুখস্থ করে ফেলবা, এমসিকিউতে আসবে। এটা আসবে হচ্ছে 46%। কিভাবে বের করতে হয় এটাও তো দেখাই দিলাম। এটা পরিমাণগত রসায়নের ক্যালকুলেশন। যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি, যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি, এই যে টপিকটা, এটা আমরা পরিমাণগত রসায়নে পড়ি। এখানে আমরা একটু দেখে নিলাম যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ঠিক কত ভাগ আছে। আচ্ছা গ্রেট, নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ভাগ আছে এটা যদি আমরা বুঝতে পেরে যাই, এই জায়গাতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ভাগ আছে এটা বুঝতে পেরে যাই, এখন আমরা মেইন টপিকে আবার ফিরে আসি। তাহলে দেখো ইউরিয়ার বেসিক সংকেত বুঝলাম। ইউরিয়া তৈরি করতে যে আমরা অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করতেছি। কি কি থেকে তৈরি করতেছি, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করতেছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যামোনিয়া, এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। এবার মজার ব্যাপার হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড আবার তৈরি করা হয়, কার্বন ডাইঅক্সাইড আবার তৈরি করা হয় মিথেন গ্যাসের দহনে। মিথেন গ্যাসের দহনে দেখো মিথেন গ্যাস যেটা আছে, এই মিথেন গ্যাসকে দহন করলে, মিথেন গ্যাসকে দহন করলে, খেয়াল করে দেখো। আচ্ছা এটা একটু বোঝার চেষ্টা করো। এই জায়গায় ধরো আমাদের কাছে মিথেন গ্যাস আছে, এই মিথেন গ্যাসে অক্সিজেন দিয়ে যদি আমি দহন করি, অক্সিজেন দিয়ে আমি দহন করি, তাহলে এই মিথেন গ্যাসকে দহন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু ইউরিয়া তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে মিথেন, তাহলে দেখো মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, এই মিথেন গ্যাস ইউরিয়া তৈরির কাঁচামাল। তাহলে ইউরিয়া তৈরির একটা কাঁচামাল কি, একটা কাঁচামাল হচ্ছে আমাদের মিথেন। একটা কাঁচামাল কি, একটা কাঁচামাল হচ্ছে মিথেন। এবার মজার ব্যাপার হচ্ছে এই মিথেন গ্যাস থেকে আমরা আবার হাইড্রোজেন তৈরি করতে পারি। এই মিথেন গ্যাস থেকে আমরা কি করতে পারি, হাইড্রোজেন তৈরি করতে পারি। এবার আমাদের যে বায়ু আছে, আমাদের নর্মাল বায়ু আছে, বায়ুতে আমাদের নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন যেটা আছে, বায়ুতে যে নাইট্রোজেন যেটা আছে, এই নাইট্রোজেন আমরা বায়ু থেকে আলাদা করে নিতে পারি। বায়ু থেকে এই নাইট্রোজেন আলাদা করলাম আর এখান থেকে হাইড্রোজেন আমার আসলো, 3 হাইড্রোজেন আমার আসলো। এই মিলে দেখো আমার তোমার অ্যামোনিয়া তৈরি হলো। এই মিলে আমার কি হলো, অ্যামোনিয়া তৈরি হলো। এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, এটা আমরা জানি না, এটা আমরা অলরেডি জানি। তাহলে দেখো এখানে কাহিনী কি হচ্ছে, বায়ুতে আমাদের নাইট্রোজেন আছে, খেয়াল করো বায়ুতে আমাদের নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনকে আমরা আলাদা করলাম, মিথেন থেকে আমরা হাইড্রোজেন আলাদা করলাম, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রস্তুত হলো। এবার খেয়াল করে দেখো মিথেন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পেলাম, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিলে ইউরিয়া প্রস্তুত করলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বায়ুস্থ নাইট্রোজেন, এটাও আমাদের ইউরিয়া শিল্পের কাঁচামাল,
অ্যামোনিয়া গ্যাস এইটাও আমার ইউরিয়া শিল্পের কাঁচামাল। মেইনলি আমরা কাঁচামাল হিসেবে দুইটা জিনিসকেই কাউন্ট করি, একটা হচ্ছে সরাসরি অ্যামোনিয়া গ্যাস, এইটা হচ্ছে আমার কাঁচামাল, ইউরিয়া শিল্পের কাঁচামাল, এইটাকে আমরা ইউরিয়া শিল্পের কাঁচামাল হিসেবে কাউন্ট করি। মিথেন গ্যাসকে আমরা ইউরিয়া শিল্পের কাঁচামাল হিসেবে কাউন্ট করি। অনেক সময় কার্বন ডাইঅক্সাইডকেও সরাসরি ইউরিয়া শিল্পের কাঁচামাল হিসেবে কাউন্ট করা হয়। কেন বলো তো? কারণ হচ্ছে সবসময় যে এমন মিথেনকে দহন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে তা কিন্তু না। অন্য কোনো একটা প্রকল্পে যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড অলরেডি তৈরি হয়ে থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডকেও আমরা কিন্তু অ্যামোনিয়ার সাথে ব্যবহার করে ইউরিয়া তৈরি করতে পারি। তো সবসময় যে আমার মিথেনের মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড আসতে হবে তা কিন্তু না, ঠিক আছে? সো এই জন্য কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ হচ্ছে আমার ইউরিয়া শিল্পের কাঁচামাল, মিথেন হচ্ছে আমার ইউরিয়া শিল্পের কাঁচামাল, অ্যামোনিয়া হচ্ছে আমার ইউরিয়া শিল্পের কাঁচামাল। অ্যামোনিয়া তৈরি করতে আমার যে নাইট্রোজেন লাগবে সেটা বায়ু থেকে পাবো, বায়ুস্থ নাইট্রোজেন। অ্যামোনিয়া তৈরি করতে যে হাইড্রোজেন লাগবে সেটা আমরা মিথেন থেকে পাবো। এই টোটাল ফ্লো চার্টটা যদি আমরা বুঝি, তাহলে এখন আমরা ইউরিয়া শিল্পটাকে খুব ইজিলি বুঝতে পারবো। ইউরিয়া শিল্পটাকে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে ইউরিয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই খেয়াল করলাম ইউরিয়ার বেসিক সংকেত কি, ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত, ইউরিয়া শিল্পের কাঁচামাল কি কি আছে। সো আমরা এখানে কাঁচামাল হিসেবে আলাদা করে একটু লিখে নিব যে ইউরিয়া শিল্প যেটা আছে, এই ইউরিয়া শিল্পের কাঁচামাল হিসেবে আমরা অ্যামোনিয়া নিচ্ছি, আমরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, আমরা হচ্ছে মিথেন নিচ্ছি, ঠিক আছে? এগুলাকে আমরা কাঁচামাল হিসেবে পাচ্ছি। সো ইউরিয়া শিল্পের কাঁচামাল, এগুলা কিসের কাঁচামাল? ইউরিয়া শিল্প। ইউরিয়া শিল্প যদি আমাদের বলে কোন শিল্প, উত্তর হচ্ছে ইউরিয়া শিল্প। ইউরিয়া শিল্পের কাঁচামাল হচ্ছে আমাদের অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ইউরিয়ার বেসিক কিছু কথাবার্তা গেল। এখন এই বেসিক কথাবার্তা জানলে তো আমাদের হবে না, বেসিক কথাবার্তা আমরা শিখে ফেলছি, বেসিক কথাবার্তা জানলে আমার হবে না। বেসিক কথাবার্তা ব্যবহার করে এখন আমাদের ইউরিয়া শিল্পের প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট জানা লাগবে। এটা প্রচুর পরিমাণে আসে, সিকিউতে আসে। এই ফ্লো চার্ট যেটা আছে ইউরিয়া তৈরি করার বা প্রোডাকশনের প্রবাহ চিত্র, এটা সিকিউতে প্রচুর পরিমাণে আসে। সো তোমার প্রথমত ইউরিয়ার একটা ধারণা দিয়ে দিবে তোমাকে, সেই ধারণা থেকে ইউরিয়া শিল্পের এই প্রবাহ চিত্র আঁকায় লিখতে হবে বা দেখাতে হবে আঁকায়। প্রথম কথা, ইউরিয়া শিল্পের প্রবাহ চিত্র কিভাবে তৈরি করবা? প্রথম কথা, একদম কর্নারে প্রাকৃতিক গ্যাস নিবা। খেয়াল করো, একদম কর্নারে প্রাকৃতিক গ্যাস নিবা। কি নিবা? একদম কর্নারে প্রাকৃতিক গ্যাস। সো তুমি জানো যে প্রাকৃতিক গ্যাস এটা মানেই হচ্ছে আমাদের মিথেন, তাই না? প্রাকৃতিক গ্যাস এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের মিথেন। তাহলে আমরা একদম কর্নারে প্রাকৃতিক গ্যাস মিথেন নিলাম। প্রাকৃতিক গ্যাস মিথেন যেটা নিছি, এই প্রাকৃতিক গ্যাস মিথেন এইটা থেকে আমাদের প্রথমেই সালফার মুক্তকরণ করতে হবে। কি করতে হবে? কারণ প্রাকৃতিক গ্যাস মিথেনের সাথে সালফার যুক্ত থাকতে পারে। তো এই প্রাকৃতিক গ্যাস মিথেনকে আমাদের প্রথম ধাপে সালফার মুক্তকরণ করতে হবে। সালফার মুক্তকরণ করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে শুধু পরিমাণে, এটা সালফার যুক্ত প্রাকৃতিক গ্যাস মিথেন, এখান থেকে আমরা শুধু পরিমাণে মিথেন পাবো। ওকে, তাহলে দেখো এই জায়গাতে আমরা ফার্স্ট ধাপ যেটা করছি, ফার্স্ট ধাপে আমরা প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে শুধু মিথেন নিছি। এই ধাপটাতে আমরা কি করছি? এই জায়গাতে আমরা সালফার মুক্তকরণ করছি, সালফার মুক্তকরণ। তাহলে দেখো এই ধাপে আমরা সালফার মুক্তকরণ করলাম। এবার খেয়াল করো, এই মিথেন যেটা আছে, এই মিথেনকে আমরা যেটা করছি স্টিম রিফর্মিং করছি। কি করছি? স্টিম রিফর্মিং। মিথেনকে স্টিম রিফর্মিং করলে এখানে হাইড্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এরপরের ধাপে আমরা কি করলাম? মিথেনকে স্টিম রিফর্মিং করলাম। কি করলাম? মিথেনকে স্টিম রিফর্মিং করলাম। স্টিম রিফর্মিং। তো স্টিম রিফর্মিং করলাম। স্টিম রিফর্মিং করলে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আচ্ছা, এবার এই যে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে আমাদের হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি করতে হবে, তাই না? এখান থেকে আমাদের কি করতে হবে? হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি করতে হবে। তো এখানে আমাদের হাইড্রোজেন পার্টটাকে আমরা আলাদা করে নিলাম। এই হাইড্রোজেন পার্টের সাথে আমরা নাইট্রোজেন নিব। হাইড্রোজেন পার্টের সাথে আমরা যখন নাইট্রোজেন নিব, এই হাইড্রোজেন এবং নাইট্রোজেন নিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করতে হবে আমাদের। আচ্ছা, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। সো হাইড্রোজেন আমাদের কয় মোল নিতে হবে? 3 মলিকুল নিতে হবে। হাইড্রোজেন এবং নাইট্রোজেন নিয়ে পরের ধাপে আমরা 2 মলিকুল কি পাবো? অ্যামোনিয়া পাবো। পরের ধাপে আমরা কি পাবো? 2 মলিকুল অ্যামোনিয়া পাবো। সো আমরা হাইড্রোজেন নাইট্রোজেন নিয়ে আমরা 2 মলিকুল অ্যামোনিয়া পাইছি। গ্রেট। সো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার? তো 2 মলিকুল আমরা অ্যামোনিয়া পাইছি। এবার খেয়াল করো, এই ধাপে আমাদের কার্বন ডাইঅক্সাইড ছিল না, এই ধাপে আমাদের কার্বন ডাইঅক্সাইড ছিল। এই কার্বন ডাইঅক্সাইড আর এখান থেকে অ্যামোনিয়া, দুইটা আমাদের একত্রিত করতে হবে। তাহলে কি করব আমরা? এখান থেকে অ্যামোনিয়া, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটাকে আমরা একত্রিত করব। একত্রিত করলে এই দুইটা একত্রিত হয়ে প্রথমে আমার তৈরি করবে অ্যামোনিয়াম কার্বামেট, তারপরে তৈরি করবে হচ্ছে ইউরিয়া। প্রথমে আমার তৈরি করবে অ্যামোনিয়াম কার্বামেট, তারপরে তৈরি করবে হচ্ছে আমার ইউরিয়া।
এই কয়টা ধাপ আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই দিলে খেয়াল করে দেখো আমরা ইউরিয়া প্রস্তুত করে ফেলছি। বুঝতে পারছো? এভাবে আমরা ফ্লো চার্ট করে দেখাইতে পারি। তো দেখো আমি এটা আমার নিজের মতো করে একটা ফ্লো চার্ট এখানে দেখালাম, আবার আমরা বই থেকে একটা খুব সুন্দর করে ফ্লো চার্ট এখানে দেখো এখানে করছি, সুন্দর সুন্দর করে একটা ফ্লো চার্ট দিছি। সো তুমি স্লাইড দেখে দেখে ওইটা লিখতে পারো, আমি যেটা দিলাম এইটা লিখতে পারো, অথবা তুমি মেইন বই দেখে যে ফ্লো চার্ট ওটাকে সিম্পলিফাই করে নিয়ে সেটা মনে রাখতে পারো। ফ্লো চার্টটা ঠিক কিভাবে হবে, ফ্লো চার্টটা ঠিক কিভাবে হবে সেটা কিন্তু অলরেডি আমি তোমাকে এখানেই বুঝাই ফেলছি, তাই না? এখানেই বুঝাই ফেলছি যে অ্যাকচুয়ালি তোমাকে রিভার্স থিঙ্ক করে ফ্লো চার্ট তৈরি করতে হবে, যে আমার অ্যামোনিয়ার মধ্যে এই ইউরিয়ার মধ্যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড লাগবে, কার্বন ডাইঅক্সাইড পাবো আমি মিথেন থেকে, তাই না? আবার অ্যামোনিয়া পাবো আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন পাবো আমি মিথেন থেকে। তো আমার এভাবে কানেক্ট করে তোমার ইউরিয়া পর্যন্ত আসা লাগবে। তো তুমি চাইলে এই ফ্লো চার্ট দেখতে পারো, তবে অধিকাংশ বইতেই ফ্লো চার্ট অনেক জটিল করে লেখা আছে, অত জটিল দরকার নাই। একটা সহজ সরল ফ্লো চার্ট শিখবা, সেই সহজ সরল ফ্লো চার্টটা ইউরিয়া উৎপাদনের ফ্লো চার্ট পরীক্ষার হলে লিখে আসবা। মোটামুটি 10-12 ধাপের বা 8-10 ধাপের একটা সহজ সরল ফ্লো চার্ট তুমি পরীক্ষার হলে লিখে আসতে পারলেই হচ্ছে। সো প্রবাহ চিত্র, এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারলাম কিনা বলো? প্রবাহ চিত্র, ইউরিয়া উৎপাদনের প্রবাহ চিত্র, এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারলাম কিনা? এখন ব্যাপার হচ্ছে প্রবাহ চিত্রের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু ধাপ দেখছি, তাই না? বেশ কিছু ধাপ দেখছি, এই ধাপগুলা আমরা একটু ক্যালকুলেশন করব। সাপোজ ধরো আমাদের প্রবাহ চিত্রের মধ্যে একটা ধাপ ছিল এরকম যে যেখানে আমরা সালফার সহ মিথেন পাইছিলাম, তাই না? সালফার সহ মিথেন গ্যাস, সো সালফার যুক্ত মিথেন এইটা পাইছিলাম। তো এই সালফার যুক্ত মিথেন এইটা থেকে আমরা সালফার মুক্ত করব কিভাবে? এই যে সালফার যুক্ত মিথেন যেটা আছে এখান থেকে আমরা সালফার মুক্ত করব কিভাবে? তো সালফার যুক্ত মিথেনকে এখান থেকে সালফার মুক্ত করতে গেলে আমরা এখানে হাইড্রোজেন যোগ করব। কি করব? হাইড্রোজেন যোগ করব, হাইড্রোজেন যোগ করব, এবং এখানে আমরা প্রভাবক হিসেবে কোবাল্ট, মোলিবডেনাম এগুলা দিব এবং হিট দিব। এখন হাইড্রোজেন যোগ করলে কি হবে দেখো, এই মিথেন তো আমার থেকে যাবে, খেয়াল করো এই মিথেন তো আমার থেকে যাবে, বাট এই জায়গায় যে হাইড্রোজেন, হাইড্রোজেন সালফারের সাথে যে H2S গঠন করবে। কি গঠন করবে? H2S। দেখো মিথেন আমাদের H2S গঠন করবে। ওকে, তো এবার খেয়াল করো এই যে H2S গঠন হলো, এই H2S এর থেকে আমার সালফারটাকে একদম বের করে নিতে, এটা তো মিশ্রিত অবস্থায় আছে, একদম বের করে নিতে পরের ধাপে যদি আমি এখানে জিঙ্ক অক্সাইড দিই, কি দিই? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড দিলে H2 এবং O মিলে আমার পানি প্রস্তুত হয়, এবং তোমার দেখা যাচ্ছে জিঙ্ক এবং সালফার মিলে ZNS তৈরি হয়, মানে জিঙ্ক সালফাইড। এভাবে এই দুই ধাপে আমরা কিন্তু প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে সালফার মুক্ত করতে পারি। আমরা কি করতে পারি? প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে সালফার মুক্ত করতে পারি। এখানেও আমার হিট দিতে হবে। তাহলে দেখো আমরা এখানে সালফার যুক্ত হাইড্রোকার্বন বা মিথেন নিলাম, সেখানে আমরা কোবাল্ট, মোলিবডেনামের উপস্থিতিতে হিট দিলাম এবং হাইড্রোজেন দিলাম। মিথেন আমার থেকেই গেল, হাইড্রোজেন সালফারের সাথে হাইড্রোজেন সালফাইড গঠন করলো। যে হাইড্রোজেন সালফাইড গঠন করছে তার সাথে যদি আমি জিঙ্ক অক্সাইড দিই, দেখো জিঙ্কের সাথে সালফার মিলে জিঙ্ক সালফেট, যেটা আমার ওই দেখো আলাদা করে বের হয়ে গেছে, আলাদা করে বের হয়ে গেছে, আর পানি তৈরি করে। সো এভাবে আমাদের এখান থেকে সালফার মুক্ত করা হয় মিথেন থেকে। এটা একটা ধাপ যেটা আমাদের জানা লাগবে, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট ধাপ প্রবাহ চিত্রে, দেখো ইম্পর্টেন্ট ধাপ একটা জিনিস ছিল যে সালফার মুক্তকরণ। আচ্ছা, সালফার মুক্তকরণের এই ইম্পর্টেন্ট ধাপের পর দেখো আমরা দ্বিতীয় ধাপ মিথেন থেকে কিভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পাইছিলাম বলো তো? এই যে মিথেন থেকে কিভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পাইছিলাম? এটা খুব সিম্পল। মিথেনকে তুমি যদি স্টিম রিফর্মিং করো, স্টিম রিফর্মিং মানে হচ্ছে স্টিম দিবা। দেখো পানি আলাদা জিনিস, H2 পানি আলাদা জিনিস, আর পানিকে বাষ্প অবস্থায় দেয়া, স্টিম অবস্থায় দেয়া আলাদা জিনিস। দেখো এই জি মানে গ্যাসিয়াস স্টেটে আছে, মানে স্টিম অবস্থায় আছে। স্টিম অবস্থায় দিবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এবং এই সময় টেম্পারেচার তুমি 450 ডিগ্রি সেন্টিগ্রেড রাখো। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মিথেনকে স্টিম দাও, দিলে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং 4 মলিকিউল হাইড্রোজেন প্রস্তুত হবে। কার্বন ডাইঅক্সাইড এবং 4 মলিকিউল হাইড্রোজেন প্রস্তুত হবে। তাহলে দেখো তো এই যে স্টিম রিফর্মিং যে ধাপটা বললাম, স্টিম রিফর্মিং এ আমি এখানে নাইট্রোজেন হাইড্রোজেন পাইছি কিনা, এবার এই ইয়াটা পাইছি কিনা। এবার দেখো আমি বায়ু থেকে, ধরো আমার কাছে বায়ুস্থ নাইট্রোজেন আছে, বায়ুস্থ নাইট্রোজেন আছে, এই বায়ুস্থ নাইট্রোজেন থেকে আমি নাইট্রোজেন সাপ্লাই করলাম, আর এখান থেকে আমি হাইড্রোজেন সাপ্লাই করলাম। নাইট্রোজেন এবং হাইড্রোজেন সাপ্লাই মিলে আমার 3 নাম্বার ধাপে যখন অ্যামোনিয়া তৈরি হবে, তখন নাইট্রোজেন এবং 3 মলিকিউল হাইড্রোজেন মিলে, খেয়াল করো আমার অ্যামোনিয়া যখন তৈরি করছে তখন আমরা আয়রন নলের মধ্য দিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন নিব, প্রভাবক সহায়ক হিসেবে মোলিবডেনাম ব্যবহার করব, ঠিক আছে? আয়রন মোলিবডেনাম ব্যবহার করব। এখানে আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইউজ করব। ইউজ করলে এখানে আমাদের 2 মলিকিউল অ্যামোনিয়া প্রস্তুত হয়। এটা কি? এটা হচ্ছে হেবার বস পদ্ধতি।
এটাকে বলা হচ্ছে হেবার-বস পদ্ধতি। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে এটা অলরেডি তোমরা পড়ছো। রাসায়নিক পরিবর্তনে প্রচুর ইউজ করা হয় এবং এই বিক্রিয়া ব্যবহার করে সব ধরনের উদাহরণগুলো দেওয়া হয়, কেপিএসসি থেকে শুরু করে সবকিছুর ম্যাথ। তো দেখো এই যে ছোট ছোট বিক্রিয়াগুলো আছে না, এগুলো সব আমার ইউরিয়া উৎপাদনের এই ফ্লো চার্টের মধ্যে আমরা দেখছি, ইউরিয়া উৎপাদনের ফ্লো চার্টের মধ্যে আমরা দেখছি। তাহলে দেখো ইউরিয়া উৎপাদনের প্রবাহ চিত্র যদি বলে, তাহলে আমরা রিভার্স থিঙ্ক করে প্রবাহ চিত্রটা বুঝলাম, এর মাঝখানে সালফার মুক্তকরণ একটা ধাপ দেখলাম, স্টিম রিফর্মিং একটা ধাপ দেখলাম, তারপরে এখানে আমরা হেবার-বস একটা ধাপ দেখছি, এটাও তুমি দিতে পারো, এটা দিতে পারো, এটা হচ্ছে হেবার-বস একটা ধাপ দেখছো। সো হেবার-বস পদ্ধতিতে তোমার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করছো, অ্যামোনিয়া উৎপাদনের পর অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিলে আমরা হচ্ছে যে তোমার কি তৈরি করছি, আমরা এই দেখো ইউরিয়া তৈরি করছি। বাট ইউরিয়া না ভাইয়া এত সহজে হয় না, ইউরিয়া এত সহজে হয় না। ইউরিয়া তৈরির আবার কয়েকটা ধাপ আছে, ইউরিয়া তৈরির কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো আমাদের একটু দেখতে হবে। যেমন ধরো একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইউরিয়া তৈরির ক্ষেত্রে, আমি যদি একটু দেখাই, ধরো ইউরিয়া তৈরির ক্ষেত্রে সবসময় এটা এমসিকিউতে আসে, তোমার কাছে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার সাথে তুমি যখন কার্বন ডাইঅক্সাইড যোগ করে দিবা, এ না অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিলে প্রথম স্টেজে তৈরি করবে হচ্ছে NH2COO NH4, এই জিনিসটা তৈরি করবে। এই যে NH2COO NH4 এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম। খেয়াল করো এই পার্টটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আর এই পার্টটার নাম হচ্ছে কার্বামেট। সো এই পার্টটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে দেখো যখনই আমি ইউরিয়া তৈরির বিক্রিয়াতে আসছি, অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে আমরা তৈরি করছি NH2COO NH4, যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে তুমি যদি হিট দিয়ে পানি অপসারণ করো, দেখো এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে পানি অপসারিত হবে। পানি অপসারিত হলে দেখো এখানে NH2CO NH2, এই হচ্ছে আমাদের কাহিনী, NH2CO NH2, এই হচ্ছে আমাদের কি হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া তৈরির সময় আমরা মাঝখানে যে ধাপগুলা দেখলাম না, খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, ইউরিয়া তৈরির সময় আমরা মাঝখানে যে ধাপগুলা দেখলাম, এই মাঝখানের ধাপটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট তৈরির ধাপ। এইটা প্রচুর আসে ইউরিয়া তৈরির সময়, মাঝখানের এই ধাপে এই যৌগটার নাম কি আসে, তারপর হচ্ছে যে মাঝখানে মধ্যবর্তী এই যৌগটা কি সেটা আমার জিজ্ঞেস করে। তাহলে এটা এমসিকিউতে আসবে, এমসিকিউ এর জন্য এই মাঝখানের ধাপটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ইউরিয়া তৈরির বিক্রিয়াতে এই পার্টটাও ইম্পর্টেন্ট। এবার আসো ইউরিয়া উৎপাদনের মূল বিক্রিয়াগুলা আমরা যেগুলো তোমাকে লিখে লিখে দেখাইছি, এগুলো আমি তোমাকে আরেকবার একদম ডিটেলস সহ, ইচ অ্যান্ড এভরি ডিটেলস সহ ব্যাখ্যা করে দিই। দেখো ইউরিয়া উৎপাদনের একটা মূল বিক্রিয়ার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া কি, এটা হচ্ছে হেবার পদ্ধতি, তাই না? তো আমরা জানি হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন তৈরি হয়, মানে হাইড্রোজেন ব্যবহার হয়, নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন ব্যবহার হয়ে তোমার 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করে। এই সময় আমার টেম্পারেচার 450 থেকে 550 হয়, চাপ 200 অ্যাটম হয়। এখানে আমরা প্রভাবক হিসেবে আয়রন চুল্লি ব্যবহার করি এবং প্রভাবক সহায়ক হচ্ছে মোলিবডেনাম অ্যালুমিনিয়াম। আমি আবার যদি তোমাকে দেখাই, তাহলে আমাদের হেবার পদ্ধতিতে যখন আমরা অ্যামোনিয়া প্রস্তুত করব, নাইট্রোজেন নিতে হবে, এর সাথে 3 মলিকিউল হাইড্রোজেন নিতে হবে। আমরা নাইট্রোজেন কই পাইছি, আমরা বলছি বায়ু থেকে আমরা নাইট্রোজেন সংশ্লেষণ করছি আর মিথেন থেকে হাইড্রোজেন সংশ্লেষণ করছি। এইটা দিয়ে যখন আমি হেবার পদ্ধতিতে করব, হেবার-বস পদ্ধতিতে করব, তখন আমার প্রভাবক হিসেবে আয়রন নলের মধ্য দিয়ে আমার প্রবাহিত করা হবে। প্রভাবক সহায়ক হচ্ছে মোলিবডেনাম বা অ্যালুমিনা গুঁড়া, Al2O3 অ্যালুমিনা গুঁড়া। টেম্পারেচার হবে আমার হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 অ্যাটম চাপ। এই সব কিছু নিয়ে যখন আমি বিক্রিয়া করব, এখানে আমাদের 2 মলিকিউল অ্যামোনিয়া প্রস্তুত হবে, দ্যাট ইজ দ্য হেবার-বস প্রসেস, ঠিক আছে? সো তুমি এই বিক্রিয়াটা মনে রাখবা, এই শর্তগুলো মনে রাখবা। এটা হচ্ছে আমার অ্যামোনিয়া উৎপাদনের, ইউরিয়া উৎপাদনের আগের ধাপ, অ্যামোনিয়া উৎপাদন। এবার দেখো এটা আমার আগের ধাপ। এবার দেখো ইউরিয়া উৎপাদনের মূল ধাপটা দেখো তো, মূল ধাপটা কি? মূল ধাপ হচ্ছে আমার মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার পর আমি সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছি, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি কি করছি, অ্যামোনিয়া যোগ করছি। কি করছি? অ্যামোনিয়া যোগ করছি। দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি অ্যামোনিয়া যোগ করছি। কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যোগ করে যখন আমি এখানে বিক্রিয়া করতেছি, বিক্রিয়া করার জন্য আমার 130 থেকে 150 অ্যাটম চাপ দেওয়া লাগছে, ঠিক আছে? 130 থেকে 150 অ্যাটমসফিয়ারিক চাপ দেওয়া লাগছে এবং এখানে আমার 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া লাগছে। এর ভিতরে দুইটা মিলে প্রথম ধাপে আমার NH2COO NH4 এটা তৈরি করে, যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। NH2COO NH4 এটার নাম কি? অ্যামোনিয়াম কার্বামেট। এই দেখো এটা একটু খেয়াল রাখবা, অ্যামোনিয়াম কার্বামেট। এই যে অ্যামোনিয়াম কার্বামেট পাইছো, এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে পরের ধাপে তোমাকে পানি অপসারণ করা লাগবে। কি করা লাগবে? পানি অপসারণ করা লাগবে। পরের ধাপে যদি তুমি পানি অপসারণ করো, তখন এখানে তুমি NH2CO
NH2 পাবা। দেখো এই NH2CONH2 এটা হচ্ছে আমার ইউরিয়া। তাহলে পানি অপসারণ করে পরের ধাপে আমি ইউরিয়া পাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? পানি অপসারণ করে পরের ধাপে আমি ইউরিয়া পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের ইউরিয়া উৎপাদনের মূল বিক্রিয়াটা। ইউরিয়া উৎপাদনের মূল বিক্রিয়ার কথা যদি বলি, এটা হচ্ছে আমাদের ইউরিয়া উৎপাদনের মূল বিক্রিয়া। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবার খেয়াল করো, ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া আমরা শিখে ফেলছি, ফ্লো চার্ট আমরা শিখে ফেলছি, বেসিকটা আন্ডারস্ট্যান্ড করে ফেলছি। এখন ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে ইউরিয়া উৎপাদন করার পর এই ইউরিয়াটা যখন আমরা মাটিতে ব্যবহার করি বা ফসলে যখন ব্যবহার করি, ফসলে এটা আসলে গ্রহণ হয় কিভাবে, এটা সম্পর্কে তো আমাদের ধারণা লাগবে, তাই না? ফসলে আসলে এটা গ্রহণ হয় কিভাবে, ইউরিয়া ফসলে গ্রহণ হয় কিভাবে? ইউরিয়ার মধ্যে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে যে অন্যান্য যে অংশগুলো থাকে, এই অংশগুলো সরাসরি গ্রহণ হইতে পারে না। দেখো আমাদের ইউরিয়ার বেসিক সংকেতটা দেখলে বুঝবা, মাটিতে যখন ইউরিয়া সরাসরি গ্রহণ করতে পারে, এই লাইনটা একটু খেয়াল করো, উদ্ভিদ ইউরিয়া সারকে কখনো সরাসরি গ্রহণ করতে পারে না, সে এইটাকে ভেঙে নাইট্রেট মাইনাস আয়ন লবণে পরিণত হলে তারপর গ্রহণ করে। তাহলে উদ্ভিদ, একটা গাছ, সে ইউরিয়া সার গ্রহণ না করে, খেয়াল করো, একটা গাছ ধরো, একটা গাছ, এটা গাছ আছে ধরো, এই গাছ ইউরিয়া সার গ্রহণ না করে সে নাইট্রেট মাইনাস আয়ন যেটা আছে সেটা গ্রহণ করে। একটা গাছ নাইট্রেট মাইনাস আয়ন গ্রহণ করে। এই নাইট্রেট মাইনাস আয়ন এটা আমরা তৈরি করব কিভাবে? প্রথম ধাপে খেয়াল করো, তৈরি করতে গেলে ইউরিয়াকে প্রথমে আমরা আদ্র বিশ্লেষণ করব। ইউরিয়াকে আদ্র বিশ্লেষণ যখন আমরা করব, মানে ইউরিয়া সারের সাথে আমি যখন পানি দিব, সোজা কথা, মাঠে যখন আমি সার দিছি, গাছের গোড়ায় যখন সার দিছি, তখন সার দিলে হবে না, সারের সাথে পানি দিতে হবে। পানি দিলে ওখানে ইউরিয়াজ এনজাইম, একটা এনজাইম থাকবে যেটার নাম হচ্ছে ইউরিয়াজ এনজাইম। এই ইউরিয়াজ এনজাইমের প্রভাবে, খেয়াল করো, এই ইউরিয়াজ এনজাইমের প্রভাবে ইউরিয়া সার ভেঙে যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ওই আবার আগের ধাপ রিভার্স হয়ে গেল, পানি দিয়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল। এবার খেয়াল করো, পরের ধাপ হচ্ছে নাইট্রিফিকেশন ধাপ। নাইট্রিফিকেশন কি হয়? খেয়াল করো, ওই যে অ্যামোনিয়া হলো না, ওই ধাপে আমাদের অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং অক্সিজেন যেটা আছে এটা জারণ হবে, জারণ হয়ে তোমার তোমার নাইট্রাইট মাইনাস আয়ন তৈরি করবে। নাইট্রাইট মাইনাস আয়ন আবার জারণ হয়ে নাইট্রেট তৈরি করবে, ঠিক আছে? এই নাইট্রেট তৈরি হওয়ার পর এইটা আমাদের গাছ গ্রহণ করে। নাইট্রেট তৈরি হওয়ার পর এইটা আমাদের গাছ গ্রহণ করে। এই জায়গা থেকে এমসিকিউ এর জন্য এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য এই পার্টটা, এই পার্টটা হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখো এখানে টিএসপি আছে না, টিএসপি মানে কি? টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট। ট্রিপল সুপার ফসফেটের সংকেত কি এটা জিজ্ঞেস করবে, টিএসপি। দেখো CaH2PO4 এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? পরীক্ষায় প্রচুর আসে। এই তিনটার মধ্যে টিএসপি সংকেত সবচেয়ে বেশি আসে। তাহলে টিএসপি সংকেতে দেখো CaH2PO4, এইটাকে বলা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, টিএসপি ট্রিপল সুপার ফসফেট। তারপরে দেখো ডায়ামোনিয়াম ফসফেট, ডায়ামোনিয়াম ফসফেট, এটাকে বলে ড্যাপ। আর এটা হচ্ছে সুপার ফসফেট, CaH2PO4 এর সাথে পানি যদি দাও তখন এটা হচ্ছে সুপার ফসফেট। তাহলে দেখো একটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, ড্যাপ, আর একটা হচ্ছে সুপার ফসফেট। এইগুলার সংকেতগুলা লিখে লিখে প্র্যাকটিস করবে, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে।